সবাইকে ওয়েলকাম করছি ইংলিশ ফার্স্ট পেপারের আরো একটা খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে। প্যাসেজের নাম হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট। এটা আমাদের ইউনিট 2 লেসন 3-তে আছে। আমরা বরাবরের মতোই এই ক্লাসটা ডিজাইন করেছি কিভাবে। আমরা এই ক্লাসের অবজেক্টিভ হচ্ছে লাইন বাই লাইন আমরা প্যাসেজের প্রত্যেকটা লাইনের অর্থ ব্রেকডাউন করব, সেগুলো পার্টস অফ স্পিচ, ভোকাবুলারি শেখা। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয়ত আমরা এমসিকিউ ট্যাকটিক্স। সো এই প্যাসেজের উপর থেকে কিভাবে কিভাবে এমসিকিউ আসতে পারে, সেটা ওয়ার্ড মিনিং হোক, ফ্যাক্টেটিভ হোক, অ্যানালিটিক্যাল হোক, সেটার কৌশলটা দেখবো। কোয়েশ্চেন অ্যান্সারিং এর ব্যাপারটা দেখবো, যে শুধু কপি পেস্ট না করে কিভাবে নিজের ভাষায় লেখা যায়। আর ফ্লো চার্ট সামারি যেটা আমাদের থাকে, সেটা আমরা হচ্ছে দেখার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। প্রথম আমাদের ফেজ 1, সেটা হচ্ছে লাইন বাই লাইন ট্রান্সলেশন এবং ভোকাবুলারি। আচ্ছা, এখন শুরুতেই প্যাসেজটা শুরু হচ্ছে এইভাবে, যে আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড, মানে আর্ট মানে শিল্প, ইজ জেনারেলি আন্ডারস্টুড। তাহলে এটা হচ্ছে একটা কিন্তু প্যাসিভ ভয়েস, আমরা কিন্তু বুঝতে পারছি, কারণ আর্ট এটা আমাদের সাবজেক্ট। আর আন্ডারস্টুড, শিল্প তো আর নিজে নিজেকে বুঝতে পারে না। সেই জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব 3, আর এই জায়গায় বি ভার্ব। তো আমরা জানি বি ভার্ব প্লাস V3 এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে হয়। তাহলে শিল্পকে সাধারণত আন্ডারস্টুড মানে বোঝা হয় অ্যাজ অ্যান এক্সপ্রেশন। ঠিক আছে, কিসের প্রকাশ? অফ হিউম্যান ইমাজিনেশন, মানুষের কল্পনা, অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস অ্যান্ড সৃজনশীল দক্ষতা। তার মানে শিল্পকে সাধারণত বোঝা হয় বা আমরা বুঝতে পারি কি হিসাবে? মানুষের কল্পনা হিসেবে এবং মানুষের সৃজনশীল দক্ষতার প্রকাশ হিসাবে। ঠিক আছে, ইন আ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস ইনক্লুডিং পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার। তাহলে আমরা বিভিন্ন কার্যকলাপের মধ্যে কিন্তু এটা পাচ্ছি, ইনক্লুডিং কি কি? পেইন্টিং, পেইন্টিং মানে হচ্ছে চিত্রাঙ্কন, ড্রয়িং অঙ্কন, স্কাল্পচার ভাস্কর্য, অ্যান্ড আর্কিটেকচার মানে হচ্ছে স্থাপত্য। স্থাপত্য কি জিনিস? এই যে আমরা বিভিন্ন বিল্ডিং, যেমন বাংলাদেশের সব থেকে মোস্ট ফেমাস বিল্ডিং হচ্ছে আমাদের সংসদ ভবন। এটার যিনি আর্কিটেক্ট, লুই কান, আমরা মনে হয় এগুলা ইয়েতে পড়ছি, জিকেতে পড়ছে। তো এইগুলো আমরা সবই কিসের মধ্যে দিচ্ছি? এটা হচ্ছে আর্টের মধ্যে ইনক্লুড করছি। তাহলে এইখানে আমরা যে শব্দগুলো পেলাম, কয়েকটা ইম্পর্টেন্ট শব্দ আছে। প্রথমটা হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা হচ্ছে একটা নাউন, কারণ আমরা জানি লাস্টে ION, এই যে সাফিক্সটা এটা কিন্তু নাউনের ক্ষেত্রে থাকে। সো এক্সপ্রেস মানে প্রকাশ করা, আর এক্সপ্রেশন মানে হচ্ছে প্রকাশ বা অভিব্যক্তি। সিনোনিম কি হবে তাহলে? রিপ্রেজেন্টেশন, ডিসপ্লে। ডিসপ্লে মানে কি? প্রকাশ করা, কোনো কিছু দেখানো। অ্যান্টোনিম কি হবে তাহলে? অ্যান্টোনিম মানে হচ্ছে কোনো কিছু যেটা একদম বন্ধ করে রাখা, যেমন কনসিল, সিল করা, বলে না সিল করা। তাহলে সিল থেকে কনসিল, কনসিল হচ্ছে ভার্ব। আর কনসিলমেন্ট লাস্টে MENT থাকলে সেটাও নাউন বোঝায়। তাহলে কনসিলমেন্ট হচ্ছে আমাদের অ্যান্টোনিম। ইমাজিনেশন অলরেডি আমরা জানি, ইমাজিনেশন শব্দের অর্থ হচ্ছে কল্পনা, এটাও আমাদের নাউন। আর কল্পনা আরো যদি কিছু সিনোনিম দিই, যেমন আমরা ফ্যান্সি, হ্যাঁ। তারপরে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটিও কিন্তু একটা, আপনি মানে যতটা বেশি ইমাজিন করতে পারছেন এটা তো আপনার ক্রিয়েটিভিটি, আপনার মাথার মধ্যে নিচ্ছেন। অ্যান্টোনিম কি হবে তাহলে? যেটা কল্পনা এটা অ্যান্টোনিম হবে কি? বাস্তবতা, রিয়েলিটি, ফ্যাক্ট। ওকে। থার্ড ওয়ান স্কাল্পচার, অলরেডি বললাম স্কাল্পচার মানে হচ্ছে ভাস্কর্য। এটাকে আমরা মূর্তি বলি না বাংলাতে। তাহলে সিনোনিম হচ্ছে স্ট্যাচু, কার্ভিং। ঠিক আছে, কার্ভ মানে হচ্ছে খোদাই করা। আপনি ভাস্কর্যগুলা কিভাবে করে, ঠিক আছে, ওটা একটু দেখলেই বুঝতে পারবেন। তাহলে সোফার আমাদের এই প্রথম অংশটুকু আমরা হচ্ছে ব্রেকডাউন করলাম। এবার যদি পরের অংশে যাই, দ্য এইম অফ আর্ট ইজ। আচ্ছা, এই লাইন পড়েই বোঝা যাচ্ছে যে এখান থেকে কিন্তু খুব সুন্দর অ্যান্সারিং কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য এইম অফ আর্ট, এরকম কিন্তু হতেই পারে, তাই না? তাহলে দ্য এইম অফ আর্ট ইজ, যখন আমরা প্যাসেজটা পড়বো এখানে একটু সুন্দর করে কিন্তু আমরা একটু দেখবো, হ্যাঁ, কেয়ারফুলি। তাহলে আর্টের লক্ষ্য কি? শিল্পের লক্ষ্য হচ্ছে টু ইভোক। ইভোক মানে হচ্ছে জাগ্রত করা, জাগানো। কি জাগানো? ফিলিংস। তাহলে এমন আবেগ, অনুভূতি, ফিলিংস অ্যান্ড ইমোশনস দ্যাট আর কনসিডার্ড অ্যাস্থেটিক। আচ্ছা, আমরা বলছি যে অ্যাস্থেটিক মানে যেগুলোকে নান্দনিক বলে বিবেচনা করা হয়। নান্দনিক মানে কি? নান্দনিক মানে হচ্ছে যেটা সুন্দর, হ্যাঁ, বিউটিফুল। তাহলে আমরা বলছি যে আর্টের যে বা শিল্পের যে লক্ষ্যটা, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা অনুভূতি বা আবেগ জাগ্রত করা, যেটাকে আমরা সুন্দর বলতে পারি বা নান্দনিক বলতে পারি, আমরা ইংলিশে যেটাকে বলি অ্যাস্থেটিক। ঠিক আছে। আচ্ছা, কনসার্ন উইথ বিউটি, যা সৌন্দর্যের সাথে সম্পর্কিত। তাহলে এখানে আমরা ইভোক শব্দটা শিখলাম। ইভোক মানে হচ্ছে জাগ্রত করা, যেহেতু করা আছে তার মানে কি? এটা হচ্ছে ভার্ব।
ওকে, ফাইন। স্মরণ করানো বা জাগ্রত করা, সিনোনিম কি তাহলে? অ্যারাউজ, ইলিসিট, কনজিউর। তাহলে কনজিউর এই শব্দটার অর্থ কি পেলাম আমরা? জাগ্রত করা। তাহলে অ্যান্টোনিম কি হবে? সাপ্রেস, দমন করে রাখা। ঠিক আছে। তারপরে হল্ট, অ্যারাইজ। হ্যাঁ, অ্যারাইজও হবে, হবে না কেন? আচ্ছা, অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিক বা সৌন্দর্যমণ্ডিত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বিউটিফুল, আর্টিস্টিক, এগুলো হচ্ছে সিনোনিম। আর আগলি, আনঅ্যাট্রাকটিভ, এগুলো হচ্ছে অ্যান্টোনিম। তাহলে এই লাইনের পরের অংশটুকু, কনসার্ন উইথ বিউটি বাট আর্ট অলসো ক্যান বি এ ফর্ম অফ সোশ্যাল কমেন্ট্রি। মানে বলছে যে আর্ট মানে যে সব সময় সেটা সৌন্দর্যের সাথে সম্পর্কিত হবে, যে প্রাকৃতিক সৌন্দর্য, একটা সমুদ্র সৈকত, তার উপর পাহাড়, তার উপর হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, এটা হলো আর্টিস্টিক মানে অ্যাস্থেটিক। ঠিক আছে, এটা হলো অ্যাস্থেটিক বা নান্দনিক। কিন্তু আরেকটা ফর্ম অফ আর্ট হতে পারে কি, আর্ট ক্যান বি আ ফর্ম অফ সোশ্যাল কমেন্ট্রি। মানে সামাজিক সমালোচনার ভাষাও বা সামাজিক সমালোচনার একটা রূপও কিন্তু হতে পারে শিল্প। কারণ একটা শিল্পের মাধ্যমে যদি এই যে জুলাই আন্দোলনের যে আর্ট গুলা, সেটা কিন্তু অ্যাস্থেটিক না, সেটা হচ্ছে মোর অফ সোশ্যাল কমেন্ট্রি। কমেন্ট্রি মানে কি, এই যে এখন বাংলাদেশ ভার্সেস পাকিস্তান টেস্ট ম্যাচ হচ্ছে, তো খেলাতে কমেন্টেটররা কি করে? কমেন্টেটর মানে হচ্ছে ধারাভাষ্যকার, তারা ধারাভাষ্য দেয় না? ঠিক একইভাবে আমরা আর্টের মাধ্যমে কি করি, সমাজে কি হচ্ছে, সমাজে কোনগুলা খারাপ জিনিস হচ্ছে, সেগুলোর একটা কমেন্ট্রি দিই এই আর্টের মাধ্যমে। একজন শিল্পী সেটা কিন্তু তুলে ধরতে পারে, এটা তার প্রতিবাদের একটা ভাষা। তাহলে কমেন্ট্রি অর্থ হচ্ছে বিবরণ, ভাষ্য, ধারাভাষ্য অথবা সমালোচনা। তাহলে সমালোচনায় আমরা সিনোনিম জানি ক্রিটিসিজম, রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস। অ্যান্টোনিম হবে কি? সাইলেন্স, মানে একদম পুরা নিশ্চুপ, আমি কোনো কিছুর কোনো প্রতিবাদ জানাবো না। অ্যাপ্রুভাল, মানে আমি সেটাকে স্বীকার করে নিচ্ছি, অ্যাপ্রুভ করছি। ওকে, ওকে, ফাইন। সোফার যতটুকু হলো আমরা কি বুঝতে পেরেছি? আর্মিন, এনি প্রবলেম? ওকে, ফাইন। আচ্ছা, এখন আ পেইন্টিং অফ সানসেট ওভার দ্য সি, মানে একটা সমুদ্রের উপরে সূর্যাস্তের যেই চিত্রকর্মটা, গ্লোরিফাইজ, গ্লোরিফাই মানে হচ্ছে গৌরব বৃদ্ধি করা। হ্যাঁ, কাউকে গ্লোরিফাই করা মানে কি, আপনি তার মর্যাদা বৃদ্ধি করছেন, গৌরব বৃদ্ধি করছেন। গ্লোরিফাইজ নেচার, মানে আপনি এই আহ, সমুদ্রের উপরে সূর্যাস্তের যে চিত্রকর্ম, এটা কিন্তু নেচার বা প্রকৃতির একটা গৌরবকে আপনি কি করলেন? বৃদ্ধি করলেন, মর্যাদাকে বৃদ্ধি করলেন। বাট ওয়ান দ্যাট, ওয়ান মানে হচ্ছে আর একটা পেন্টিং যেটা শোজ আ ওয়ার র্যাভেজ টাউন, মানে একটা যুদ্ধ বিধ্বস্ত একটা শহরের যদি পেইন্টিং হয়, সেটা ক্যান কনভে আ সেন্স অফ অ্যাঙ্গুইশ। অ্যাঙ্গুইশ শব্দের অর্থ হচ্ছে তীব্র যন্ত্রণা। আমরা যেমন পেইন, পেইন শব্দটা আমরা বলি না ব্যথা, ওইটারই আমি যদি মাত্রাটা বাড়িয়ে দিই, যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, ওইটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুইশ। তাহলে আমরা যেটা বললাম যে সমুদ্রের উপর সূর্যাস্তের যে পেইন্টিং, এটা নেচারকে গ্লোরিফাই করে। বাট একটা যুদ্ধ বিধ্বস্ত শহরের একটা চিত্র, সেটা কিন্তু আমাদের যে যন্ত্রণা, হ্যাঁ, সেইটার অনুভূতিটা বহন করে, সেন্স অফ অ্যাঙ্গুইশ। তাহলে গ্লোরিফাই মানে আমরা বুঝলাম গৌরব বৃদ্ধি করা, ভার্ব। তাহলে এক্সল্ট, প্রেইজ, লর্ড। আর অ্যান্টোনিম হচ্ছে ডেপ্রিকেট অর ক্রিটিসাইজ। র্যাভেজ মানে হচ্ছে বিধ্বস্ত, যেমন ডিস্ট্রয়েড, ডেভাস্টেটেড। অ্যান্টোনিম হচ্ছে ইনট্যাক্ট, প্রিজার্ভড। অ্যাঙ্গুইশ, তীব্র যন্ত্রণা, তাহলে আমরা বলতে পারি অ্যাগনি, সরো, পেইন। অ্যান্টোনিম কি হবে? তাহলে সুখ, খুশি, জয়, হ্যাপিনেস। এখন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পুরা বিশ্ব জুড়ে, পিপল অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে কদর করা, মানে কাউকে মূল্যায়ন করা। তাহলে মানুষ মূল্যায়ন করে আর্ট ফর ইটস পাওয়ার টু অ্যাফেক্ট দেম ইন ক্রিয়েটিভ ওয়েজ। তাহলে বলছে যে মানুষ পুরা পৃথিবী জুড়ে আর্টকে মানে শিল্পকে মূল্যায়ন করে, কদর করে, কিসের জন্য? ফর ইটস পাওয়ার, এটার যে ক্ষমতা, কি করার ক্ষমতা? টু অ্যাফেক্ট, প্রভাবিত। কাদের? দেম। তাহলে ওই মানুষদেরকে প্রভাবিত করার ক্ষমতা কিভাবে প্রভাবিত করে? ইন ক্রিয়েটিভ ওয়েজ, সৃজনশীল উপায়ে। ঠিক আছে, যেমন আমি একটা পেন্টিং দেখে হয়তো আমি একটা জিনিস বুঝি না, জীবনে কখনো রিয়েলাইজ করিনি, কিন্তু একটা খুবই সিম্পল একটা পেন্টিং, কিন্তু ওটা দেখার পর আমার মনের মধ্যে একটা চেঞ্জ চলে আসলো। ঠিক আছে, তাহলে কি এটা আমি কিন্তু অ্যাফেক্টেড হলাম। সো এই যে অ্যাফেক্ট, এই অ্যাফেক্ট হচ্ছে একটা ভার্ব। অ্যাফেক্ট মানে প্রভাবিত করা। আর এইটাকেই অনেকে আসলে ভুল করে,
খাতায় আমি লেখার সময় দেখেছি ইফেক্ট লেখে। ইফেক্টটা কিন্তু ভার্ব না, এটা মানে হচ্ছে প্রভাব। তাহলে এটা কি? এটা হচ্ছে নাউন। তাহলে এটা মাথায় রাখতে হবে। ইফেক্ট হচ্ছে নাউন, এফেক্ট হচ্ছে ভার্ব। একটা হলো প্রভাবিত করা, আর একটা হচ্ছে প্রভাব। অ্যাপ্রিসিয়েট মানে কাউকে কদর করা, মূল্যায়ন করা, ঠিক আছে, ভ্যালু করা, অ্যাডমায়ার, প্রেজ। অ্যান্টোনিম কি? ডিসরিগার্ড, ক্রিটিসাইজ। এফেক্ট অলরেডি বলেছি, প্রভাবিত করা তার মানে ইনফ্লুয়েন্স করা। ব্রিং চেঞ্জ ইন মানে পরিবর্তন নিয়ে আসা। অ্যান্টোনিম হচ্ছে রিমেইন আনচেঞ্জড, অপরিবর্তিত থাকা। আচ্ছা, এখানে আমাদের বিখ্যাত পেইন্টার পাবলো পিকাসোর কথা বলা হয়েছে, যে অ্যাজ দ্য ফেমাস পেইন্টার পাবলো পিকাসো সেড, দ্য পারপাস অফ আর্ট ইজ ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ অফ আওয়ার সোলস। সোলস মানে হচ্ছে আমাদের যে আত্মা। হ্যাঁ, তো পাবলো পিকাসো তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী। তিনি বলেছিলেন দ্য পারপাস অফ আর্ট, শিল্পের উদ্দেশ্য, কি উদ্দেশ্য? ইজ ওয়াশিং দ্য ডাস্ট অফ। ওয়াশিং দ্য ডাস্ট অফ হচ্ছে একটা রূপক। এই রূপকের অর্থ কি? মানে এটার মেটাফোর। ওয়াশিং দ্য ডাস্ট অফ মানে ধুলো ঝেড়ে ফেলা। আসলে কি আত্মার কোনো ধুলো থাকে? হ্যাঁ থাকে। এটাকে আমরা মেটাফোরিক্যাল ওয়েতে বলছি, যে আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা থাকে, আমাদের অনেক ধরনের টেনশন থাকে, অনেক কিছু থাকে আমাদের আত্মার মধ্যে। তো সেইটাকে ধুয়ে ফেলার কাজ, ওই ধুলোবালিকে ঝেড়ে ফেলার কাজ করে হচ্ছে শিল্প। শিল্পের উদ্দেশ্যই হচ্ছে এইটা। তো আমরা এটা এখানে নোট করে দিয়েছি, ওয়াশিং দ্য ডাস্ট অফ ইটস দ্য মেটাফোর। আর এটার অর্থ হচ্ছে আর্ট রিফ্রেশেস আওয়ার মাইন্ড, আমাদের মস্তিষ্ককে কি করে? সতেজ করে। ফ্রম দ্য মনোটনি, কি থেকে? মনোটনি মানে কি? মনোটনি হচ্ছে যে আমরা বোর্ড হই না অনেক, সো অ্যান্ড স্ট্রেস অফ ডেইলি রুটিন, আমাদের দৈনন্দিন জীবনের যেই মানসিক চাপ, যে স্ট্রেস, হ্যাঁ, তারপর আমাদের যে মনোটনি, এইগুলা থেকে রিফ্রেশ করে। আর্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের শিল্পর, হ্যাজ আ লং হিস্ট্রি, একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। ইট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন হাউসহোল্ডস ইন দ্য ফর্ম অফ পটারি, নকশি কাঁথা, অর এমব্রয়ডার্ড কোয়েল্ট। তাহলে বলা হচ্ছে যে আমাদের দেশের শিল্পের কিন্তু একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। দেখেন এই যে ইউনিট, আমরা এর মধ্যে ফোক মিউজিক পড়ছি না? তো ফোক মিউজিক মানে কি? লোক সঙ্গীত। ঠিক একইভাবে লোকশিল্পও তো আছে। লোকশিল্প মানে কি? যেগুলার কোনো ফর্মাল কোনো সেটিং নেই, কোনো নির্দিষ্ট নিয়ম নাই, যেগুলো আমরা গ্রাম বাংলাতে হতে দেখি। তো বলা হচ্ছে যে ইট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন হাউস হোল্ডস, এটা আমাদের যে গৃহস্থালী, আমাদের যে বাসাবাড়িতে প্র্যাকটিস করা হচ্ছে, মানে এটা চলে আসছে, চর্চা করা হচ্ছে অনেক দিন ধরে। ইন ফর্ম অফ, কি কি ফর্মে, কোন কোন রূপে? যেমন পটারি, মৃৎশিল্প, এই যে মাটির তৈরি যে সমস্ত মানে ইয়ে বানানো হয়। নকশি কাঁথা, এটা তো আমরা অলরেডি বুঝি। আর এমব্রয়ডারি, এমব্রয়ডারি করা যে কাঁথা, ঠিক আছে, কুইল্ট মানে হচ্ছে কাঁথা। তাহলে পটারি মানে হলো বুঝলাম মাটির পাত্র। এটাকে সিনোনিম আমরা বলতে পারি সেরামিক্স, আর্দেনওয়্যার। আর এমব্রয়ডারি মানে হচ্ছে নকশা করা। হ্যাঁ, ওই যে জামার উপরে আমরা হচ্ছে যে নকশা করি, তো আমরা কি ডেকোরেট করি। তাহলে এটা হচ্ছে ডেকোরেটেড, অর্নামেন্টেড। আর অ্যান্টোনিম কি হবে? প্লেন, যেটা একদম প্লেন, ওর উপরে কোনো এমব্রয়ডারি করা নাই। সো ওইটারই আমরা যদি কন্টিনিউ করি, এখানে আমরা বলছিলাম যে এমব্রয়ডারিড কুইল্ট, এছাড়া কি আছে? আলপনা অর ইন্ট্রিকেট। ইন্ট্রিকেট শব্দের অর্থ হচ্ছে জটিল বা কোনো কিছু একটা সূক্ষ্ম। হ্যাঁ, মোস্টলি ফ্লোরাল ডিজাইন। ফ্লোরাল মানে কি? ফুল গাছের নকশা। ইন রাইস পেস্ট, রাইস পেস্ট মানে হচ্ছে যে আমাদের চালের যে গুঁড়ো দিয়ে এক ধরনের ডিজাইন করা হয়। হ্যাঁ, ওইটাকে মানে পেইন্টিং হিসাবে। পেস্ট অন ক্লে ইয়ার্স অ্যান্ড, শখের হাড়ি, অর পেইন্টেড আর্দেন পটস। আর্দেন পটস মানে হচ্ছে কি? মাটির যে পাত্রগুলো আছে, অ্যান্ড দেয়ার লিডস, এবং ওর যে ঢাকনা। তাহলে এখানে যা বুঝলাম, যে আলপনা অথবা চালের গুঁড়ো দিয়ে মাটির আঙিনাতে, এই যে ক্লে ইয়ার্ডস, ক্লে মানে হচ্ছে মাটি, ঠিক আছে, মাটির আঙিনাতে কি করা হয়? ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট মানে জটিল, আর মোস্টলি ফ্লোরাল ডিজাইন। তাহলে জটিল এবং বেশিরভাগই কি? ফুল গাছের নকশা। এছাড়া শখের হাড়ি, তাহলে শখের হাড়ি বা পেইন্টেড আর্থেন পটস, অর্থাৎ আঁকা মাটির পাত্র, অ্যান্ড দেয়ার লিডস, এবং তাদের ঢাকনা। অ্যান্ড দিজ আর এক্সাম্পলস অফ ফোক আর্ট। এবং এগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে লোকশিল্পের উদাহরণ। তাহলে আমরা বুঝলাম ইন্ট্রিকেট মানে হচ্ছে জটিল বা সূক্ষ্ম, অ্যান্ড দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। জটিল এটার ইংরেজি কি? কমপ্লেক্স। তাহলে এটা সিনোনিম আমরা কমপ্লেক্স বলতে পারি, ডিটেইল বলতে পারি। অ্যান্টোনিম হবে সিম্পল, প্লেন। ফ্লোরাল মানে ফুল গাছের,
তাহলে ফ্লাওয়ার প্যাটার্ন। এবার আসি মডার্ন আর্টে। তাহলে এতক্ষণ আমরা কথা বলছিলাম হচ্ছে লোকশিল্প নিয়ে, ফোক আর্ট। এখন মডার্ন আর্টের কথা যদি আমরা বলি, বাট দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট হুইচ ইজ কল্ড মডার্ন আর্ট। বলছে শিল্পের আর একটা রূপ রয়েছে যাদেরকে আমরা আধুনিক শিল্প বলি। হুইচ ওজ ইটস অরিজিন টু, এই যে ওজ আর এই টু, এটা একসাথে যদি আমরা নিই, ও টু, এই যে ও টু, এটার অর্থ হচ্ছে ঋণী থাকা বা দায়ী থাকা। তাহলে এই যে মডার্ন আর্ট, এটা আমাদের এখান থেকে উৎপত্তি হয়নি। এইটার জন্য আমরা দায়ী বা আমরা ঋণী কার কাছে? টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ওয়েস্টার্ন ইউরোপ। তাহলে যে পাশ্চাত্য, যে ইউরোপের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে কি? শিল্প বিপ্লব ইন দা মিডল অফ 19th সেঞ্চুরি। তাহলে 19 শতকের মধ্যবর্তী সময়ে ওয়েস্টার্ন ইউরোপের, অর্থাৎ পশ্চিম ইউরোপের যে শিল্প বিপ্লব হয়েছে, এই শিল্প বিপ্লবের কাছে আমরা দায়ী বা আমরা ঋণী কিসের জন্য? এই আধুনিক শিল্পকর্মের জন্য। তার মানে আধুনিক শিল্পকর্মে যদি এরকম একটা প্রশ্ন আসে যে আধুনিক শিল্পকর্মের অরিজিন কোথায়, অর্থাৎ এর উৎপত্তি কোথায়, শুরুটা কোথায়, তাহলে এটা হবে কি? এটা হবে ইন ওয়েস্টার্ন ইউরোপ ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি। তাহলে আমরা স্যার, বললাম, হ্যাঁ। স্যার এটা আরেকবার বুঝাই দিবেন, এই যে হুইচ ওএস এখান থেকে। আচ্ছা, এই ও এর মানে হচ্ছে কারো কাছে ঋণী থাকা। যেমন ধরো তোমার কাছে আমি 500 টাকা ধার নিয়েছি, ঠিক আছে? এখন আমি কি বলবো? আই ও ইউ 500 টাকা। এর অর্থ কি? আমি তোমার থেকে 500 টাকা ধার নিয়েছি। হ্যাঁ, তো এই ও ইউ মানে কি? মানে ঋণী থাকা, মানে আমি ঋণী আছি তোমার কাছে 500 টাকা। ঠিক আছে, আই ও ইউ 500 টাকা, মানে তুমি আমার কাছে 500 টাকা পাবা। ঠিক একইভাবে বলছি যে আরেকটা, মানে শিল্পের আরেকটা রূপ রয়েছে যাকে আমরা বলছি মডার্ন আর্ট, হুইচ, যেটা ওজ ইটস অরিজিন টু। তাহলে এই ও টু মানে আমরা বুঝলাম যে ঋণী আছে। তাহলে হুইচ, যেটা ঋণী আছে, এটার অরিজিন সম্পর্কে মানে এটার উৎপত্তি নিয়ে কার কাছে ঋণী আছে? টু দা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লবের কাছে, যেটা ওয়েস্টার্ন ইউরোপে হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। এবার কি বুঝা যাচ্ছে? হ্যাঁ। মানে এইটা একটা আর্টিস্টিক ওয়ে টু সে দ্যাট যে মডার্ন যে আর্ট, এটা শুরু হয়েছিল আমাদের ওয়েস্টার্ন ইউরোপে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে কি আইডিয়া আছে আরমিন? কি জিনিস? স্যার একটু ধারণা আছে, ওই যে শিল্প বিপ্লব যখন হয়েছে পশ্চিম ইউরোপে শুনছিলাম, হ্যাঁ, পড়ছিলাম। তো এইটার মানে কারণটা কি? মানে কারণ বলতে এটার অর্থটা কি? শিল্প বিপ্লব আবার মানে কি? মানে হচ্ছে, আমি একটু সহজে বুঝাই। যেমন আমাদের দেশ তো এখনো কৃষি প্রধান দেশ, তাই না? বেশিরভাগই তো কৃষিকর্ম, আমাদের গ্রামগঞ্জ সবকিছু মিলায়। আমরা তো এখনো শিল্প প্রধান হইনি। কিন্তু যদি আমরা বিশ্বের যেই শিল্প প্রধান দেশগুলো আছে, যেমন ধরো জাপান, যেমন ধরো জার্মানি, এগুলো সব শিল্প প্রধান না? মানে শিল্প বেশি ওদের। তো এইটা আজ থেকে 300 বছর আগে যদি চিন্তা করি, কোনো দেশে কিন্তু শিল্প প্রধান ছিল না। সবাই কি প্রধান ছিল? সবাই কৃষি প্রধান ছিল। যেমন শিল্প বিপ্লব আমরা উৎপত্তিটা বলি হচ্ছে ইংল্যান্ডে। হ্যাঁ, তো ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার আগে এই যে গার্মেন্টস, তারপরে তোমার হচ্ছে যত ধরনের, ধরো ট্রান্সপোর্ট থেকে শুরু করে যত যা কাজ, মানুষ কিভাবে করতো? মানুষ ম্যানুয়ালি করতো। ধরো এই যে গার্মেন্টস হওয়ার ফলে আমরা ফ্যাক্টরির মাধ্যমে এই যে বিভিন্ন ইয়ে হচ্ছে না, তারপরে যে আমরা ফেব্রিক্স গুলো বানাচ্ছি, তারপর আমাদের কাপড়গুলো হয়ে যাচ্ছে। তাহলে একটা কম সময়ের মধ্যে কত বেশি প্রোডাকশন আমাদের হওয়া পসিবল হয়েছে। কিন্তু তার আগে যদি চিন্তা করো, প্রত্যেকটা শাড়ি, তোমার প্রত্যেকটা মনে করো সালোয়ার কামিজ, এগুলো সব হাতে হাতে তোমাকে ইয়ে করতে হচ্ছে, হাতে বুনতে হচ্ছে, সবকিছু হাতে করতে হচ্ছে। তাহলে ওই ম্যানুয়াল লেবারটা অনেক বেশি হতো না? তো সেই জন্য এখানে শিল্প বিপ্লবের ব্যাপারটা হচ্ছে, যখন শিল্প বিপ্লব হয়ে গেল, তখন প্রত্যেকটা খাতেই কিন্তু একটা রেভলিউশন হয়ে গেল, মানে একটা বিপ্লব ঘটে গেল। যেমন তোমার গার্মেন্টস খাতে যেমন হইলো, ট্রান্সপোর্ট খাতেও হলো। কারণ যখন বাষ্প ইঞ্জিন তৈরি হলো, তখন কিন্তু আর কেউ এরকম ঘোড়ার গাড়িতে, গাধা, এইগুলা হচ্ছে আর ব্যবহার করছে না। তখন কি হচ্ছে? তখন হলো যে ইঞ্জিন চালিত বিভিন্ন ধরনের ইয়ে চলে আসছে, পরিবহন চলে আসছে। তাহলে মানুষের জীবন আরো ডাইনামিক হয়ে যাচ্ছে না? তো এই যে শিল্প বিপ্লব যখন হয়েছিল, আমরা এই পরের এতে লাইনে পড়বো যে শিল্প বিপ্লব যখন হয়েছিল, অ্যান্ড দ্য চেঞ্জেস ইট ব্রট ইন টেকনোলজি। বলছে যে সমস্ত পরিবর্তনগুলা এটা এনেছিল কিসে? টেকনোলজি, প্রযুক্তিতে, ম্যানুফ্যাকচারিং
অ্যান্ড কমিউনিকেশন। বলছে প্রযুক্তি, উৎপাদন এবং যোগাযোগে এটা যে পরিবর্তনগুলো এনেছিল সেটাই কিন্তু আধুনিক যে শিল্প, মডার্ন যে আর্ট, সেটাকে অনেক বেশি কি করছে, প্রভাবিত করছে। তো এখানে আমরা বলছি যে মডার্ন আর্ট স্টার্টেড বিকজ অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হুইচ চেঞ্জ টেকনোলজি, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কমিউনিকেশন। তাহলে আমরা বলছি যে মডার্ন আর্ট শুরু হয়েছিল, স্টার্টেড কেন, কি কারণে? বিকজ অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লবের কারণে, যেটা আমাদের প্রযুক্তিতে, আমাদের উৎপাদনে এবং যোগাযোগে কি এনেছিল, পরিবর্তন এনেছিল। ঠিক আছে। মডার্ন আর্ট রিজেক্টেড ট্রেডিশনাল আর্ট ফর্মস। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, মানে মডার্ন আর্ট যে ট্রেডিশনাল আর্ট আর্ট ফর্ম আছে, ফোক আর্ট আছে, সেইটাকে ও কি করছে, ও নস্যাৎ করে দিচ্ছে, বলছে না এটা চলবে না। হ্যাঁ, অ্যান্ড বিগ্যান টু ক্রিয়েট নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন। এবং সে নতুন ধরনের বিভিন্ন আহ কৌশল, হ্যাঁ, আর্টিস্টিক এক্সপ্রেশন, এইগুলা ব্যবহার করা শুরু করলো, নতুন ধরনের অভিব্যক্তি ব্যবহার করা শুরু করলো, ইউজিং স্টাইলস, টেকনিক্স, কালার্স অ্যান্ড ম্যাটেরিয়ালস। তাহলে নতুন ধরনের রং, নতুন ধরনের কৌশল, উপকরণ, এইগুলা সে ব্যবহার করা শুরু করলো, যেটা হয়তো আগে কেউ চিন্তাও করেনি কখনো। ঠিক আছে। তাহলে রিজেক্ট মানে আমরা বুঝলাম প্রত্যাখ্যান করা, ভার্ব। ডিসকার্ড, রিফিউজ, এগুলা মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। অ্যান্টোনিম হচ্ছে অ্যাকসেপ্ট, এমব্রেস, এর মানে হচ্ছে সেটা গ্রহণ করে নেওয়া। ট্রেডিশনাল মানে আমরা অলরেডি বুঝি, যেটা ঐতিহ্যবাহী, প্রথাগত, মানে কনভেনশনাল, কাস্টমারি। আর অ্যান্টোনিম কি, মডার্ন, আনকনভেনশনাল, that could reflect the spirit of the time and profound changes in human thought। বলছে যা ওই সময়ের, মানে এই যে যে পরিবর্তনগুলো আনলো মডার্ন আর্ট, এটা ওই সময়ের যে চেতনা, হ্যাঁ, স্পিরিট অফ দ্যাট টাইম অ্যান্ড প্রোফাউন্ড, প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর, কোনো কিছু ব্যাপক বা গভীর, ধরো প্রোফাউন্ড থট যদি বলি, তাহলে গভীর চিন্তা ভাবনা। তো ওই সময় মানুষের চিন্তাধারায় কিন্তু একটা আমূল পরিবর্তন এসেছিল। কারণ তার আগে, মানে মধ্যযুগের কথা যদি বলি, সব থেকে বেশি ডমিনেন্ট ছিল হচ্ছে ধরো ধর্ম, সবকিছু ধর্মকেন্দ্রিক ছিল। তারপরে ফিউডালিজম মানে সামন্তবাদ, যখন হচ্ছে জমি জমা, হ্যাঁ, জমি জমাটাকেই মেইন ধরা হতো, কৃষি পণ্য এগুলাকে মেইন ধরা হতো। কিন্তু যখন শিল্প বিপ্লবটা হলো, বিভিন্ন ধরনের নতুন নতুন ইন্ডাস্ট্রি আসলো, মানুষের জীবন অনেক ডাইনামিক হয়ে গেল, যারা বড় লোক তারা আরো বড় লোক হতে শুরু করলো, আর যারা গরিব, যারা হচ্ছে এই যে ধরো লেবার, তাদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠলো। তখন কিন্তু মানুষের মনোজগতে একটা আলোড়ন সৃষ্টি হয়। হ্যাঁ, তারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা শুরু করে। তো সেটা আমরা ওই আর্টের মাধ্যমে প্রকাশটা দেখতে পাই তখন। তাহলে এখানে প্রোফাউন্ড শব্দের অর্থ হচ্ছে গভীর বা ব্যাপক, ডিপ, ইন্টেন্স, গ্রেট। অ্যান্টোনিম হচ্ছে সুপারফিশিয়াল অ্যান্ড শ্যালো। এখন চলে আসি আমরা এমসিকিউ তে। তাই আমাদের প্যাসেজের ব্রেকডাউন নিয়ে কি কোনো সমস্যা আছে, আরমিন? না স্যার। আরমিন, আর ইউ দেয়ার? আই কান্ট হিয়ার হ্যাঁ ইউ। স্যার, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা এর আগে দুইটা ক্লাসে দেখেছি আমাদের এমসিকিউ টাইপ, আজকে আমি আর আলোচনা করছি না। আমরা জানি যে এমসিকিউ তে আমাদের মোটা দাগে তিনটা টাইপের এমসিকিউ আসে। একটা হচ্ছে ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে, এরকম আসে। দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড, দ্য ওয়ার্ড ক্যান বি রিপ্লেসড বাই, ঠিক আছে, এরকম ভাবে আসে। এইটা একটা। দুই নাম্বার হলো ফ্যাক্টেটিভ, যেটা ডিরেক্ট ইনফরমেশন জিজ্ঞেস করা হয়। যেমন দ্য অরিজিন অফ মডার্ন আর্ট ক্যান বি ট্রেসড ব্যাক টু, বোঝে যে মডার্ন আর্ট বা আধুনিক শিল্পের যে উৎপত্তি, এটা কত সালে, তো কত সালে এটা তো আমরা একদম প্যাসেজের মধ্যেই পেয়ে গেছি সরাসরি। পাইছি না, এখানে কি দেওয়া ছিল, মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি। তাহলে এটা আমরা ওইখান থেকে পেলাম, এটা হচ্ছে ফ্যাক্টেটিভ। আর আরেকটা থাকে হচ্ছে অ্যানালিটিক্যাল বা রেফারেন্স। অ্যানালিটিক্যালটা কি জিনিস, এটা আমাদেরকে সরাসরি দেয়া থাকবে না, কিন্তু ওইখান থেকে বিশ্লেষণাত্মক যে সমস্ত প্রশ্নগুলো আমাদের বিশ্লেষণ করে বের করতে হবে। যেমন আমরা বলছি, হোয়াট ডাজ পাবলো পিকাসো ওয়ান্ট টু মিন বাই দ্য সেন্টেন্স, ও যে কথাটা বলেছে এটার দ্বারা সে কি বোঝাতে চাচ্ছে। তো কি বোঝাতে চাচ্ছে ওটা তো এখানে বোঝানো নেই, মানে আমি এখন কি বুঝতে পারছি সেটা আমাকে লিখতে হবে। তো এরকম আমাদের তিনটা টাইপ থাকে। আমরা যদি এখন একটু উদাহরণ দেখি, প্রথম যে প্রশ্নটা, ইন দ্য টেক্সট, মানে আমাদের এই লেখাতে, দ্য ওয়ার্ড ইভোক কুড বি বেস্ট রিপ্লেসড বাই। তাহলে ইভোক মানে আমরা কিন্তু পড়েছিলাম যে জাগানো, হ্যাঁ, কোনো কিছু জাগিয়ে তোলা, স্মরণ করানো। তাহলে ওইটা রিপ্লেসড বাই মানে কি, রিপ্লেস বাই মানে হচ্ছে কি দ্বারা ওইটাকে রিপ্লেস করা যাবে, স্থানান্তরিত করা যাবে, তার মানে কি সিনোনিম চাচ্ছে। তাহলে আমরা এখন দেখি, সাবডিউ, সাবডিউ মানে হচ্ছে কোনো কিছু অন্তর্দমিত করে রাখা, রিভার্স, সাপ্রেস, কনজিউর, কনজিউরটা আমরা পড়েছিলাম, কনজিউর মানে মনে আছে, স্মরণ করানো কোনো কিছু। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কনজিউর।
কারণ এখানে তিনটা, অন্য বাকি যে তিনটা আছে এই তিনটা কিন্তু সেম। তাহলে যেই তিনটা সেম, একটা যেটা ডিফারেন্ট, এমনিতে উত্তর সেটাই হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অপোজিট টু গ্লোরিফাই? নট অপোজিট টু, এটা আমাদের কিন্তু খুবই মানে টেকনিক্যাল কিছু প্রশ্ন আছে, এগুলা দেখে স্টুডেন্টরা একটু ভিমড়ি খেয়ে যায়। অপোজিট মানে হচ্ছে সেইটার অ্যান্টোনিম। যদি তার আগে নট থাকে তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এখানে সমার্থক শব্দ চেয়েছে। গ্লোরিফাই শব্দের অর্থ কি? গ্লোরিফাই শব্দের অর্থ হচ্ছে কাউকে যে প্রশংসা করা, কারো মর্যাদা বাড়িয়ে দেওয়া। তাহলে এখানে আমাদের দেখতে হবে ডেপ্রিকেট, ডেপ্রিকেট মানে হচ্ছে অবমূল্যায়ন করা। গ্লো কর, কোনো কিছু গ্লো করছে। লস অ্যান্ড এক্সল, এক্সল মানে আমরা কিন্তু পড়েছিলাম যে উচ্চ প্রশংসা করা। তাহলে এখানে দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার শুড বি নাম্বার 3, এক্সল। ওকে, তারপরে দ্য ফ্রেজ ফ্লোরাল ডিজাইনস মিন। ফ্লোরাল ডিজাইনস মানে হচ্ছে কি? আমরা তো এটা অলরেডি বুঝি যে ফুল দিয়ে তৈরি করা এমন নকশা, নাকি নকশা হচ্ছে যেটা ফুলের ওই প্যাটার্ন। অবশ্যই ফুলের প্যাটার্নে তৈরি করা, যে নকশাটা ফুল দিয়ে তৈরি করা এরকমটা না। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে রেথ অফ ফ্লাওয়ার্স, ডিজাইনস মেড উইথ ফ্লাওয়ার্স, প্যাটার্নস অফ ফ্লাওয়ার্স, ডেকোরেশন উইথ ফ্লাওয়ার্স। তাহলে ডেকোরেশন উইথ ফ্লাওয়ার্স আগেই বাদ, মেড উইথ ফ্লাওয়ার্স এইগুলা সবই বাদ, প্যাটার্নস অফ ফ্লাওয়ারটা আমাদের এখানে আসল। যে এটা হলো ওই ফুলের ওই নকশাটা, নট ফুল দিয়ে তৈরি করা নকশাটা। নাম্বার 4, ফ্যাক্টেটিভ একটা প্রশ্ন। দ্য অরিজিন অফ মডার্ন আর্ট, ওই যে বলছিলাম না যে এরকম প্রশ্নগুলো আসে। তাহলে অরিজিনটা কোথায়? ইজ আনট্রেসেবল, ওটাকে ট্রেস করা যায় না। ইজ কানেক্টেড টু দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, অবশ্যই না। ক্যান নট বি এক্স্যাক্টলি টোল্ড, বলা যাবে না, না। এটা দেয়া আছে আমাদের একদম ওই লাইনের মধ্যে, এই যে ওজ ইট টু ইটস অরিজিন টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তাহলে প্রথমটা হবে আমাদের অ্যান্সার। নাম্বার 5, এই অ্যানালিটিক্যাল প্রশ্ন। দ্য ওয়ার্ড অ্যাস্থেটিক ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ। তাহলে অ্যাস্থেটিক যে শব্দটা, এই শব্দটা কি সম্পর্কে বোঝায়, মানে কোন সম্পর্কে আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি? এথিক্স, ইকোনমিক্স, সায়েন্স, বিউটি? কোনটা মনে হচ্ছে? অবশ্যই বিউটি, তাই না? এই যে এখানে এটা সরাসরি দেওয়া ছিল, কনসার্ন উইথ বিউটি আমাদের প্যাসেজের মধ্যে। এখন আমরা একটু অ্যান্সার কোয়েশ্চেনে চলে আসি। অ্যান্সার কোয়েশ্চেনেও আমরা জানি যে এখানে যে কয়েকটা আমরা নিয়ম ফলো করতে হয়, তার মধ্যে একটা হচ্ছে টেন্সকে ম্যাচ করতে হবে। প্রশ্ন যে টেন্সে করা থাকবে আমাদের অবশ্যই সেই টেন্সটাকে ম্যাচ করে উত্তরটা লিখতে হবে। আর কপি পেস্ট করা যাবে না ডিরেক্টলি, আমাদের প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজের মানে হচ্ছে আমরা সেন্টেন্সের মধ্যে অনেক ধরনের সিনোনিম ব্যবহার করব এবং সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে দেবো। সিম্পল থাকলে সেটা কমপ্লেক্স করব, বা দেখা যাচ্ছে কমপ্লেক্স আছে কম্পাউন্ড করলাম, কম্পাউন্ড আছে সেটা সিম্পল করলাম। তো এরকম যদি করা যায় তাহলে কিন্তু আমরা কপি পেস্ট হবে না, আমরা কিন্তু তখন প্যারাফ্রেজের মাধ্যমে খুব সুন্দর নাম্বার নিয়ে আসতে পারবো। আর আরেকটা কথা আমি গত 2টা ক্লাসেও বলেছি, সেটা হচ্ছে অলওয়েজ আওয়ার অ্যান্সার শুড বি ডিরেক্ট। এখানে একদম ইনিয়ে বিনিয়ে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন এটা লেখার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি সাবজেক্ট দিয়ে শুরু করব। তো এমনিতে আমাদের অ্যান্সারের ব্যাপারটা আমি একটু বলেছিলাম যে আইএলস এর ক্ষেত্রেও আমরা যখন স্পিকিং এ অথবা রাইটিং এর ক্ষেত্রে আমরা দেখি কি, যে এরকম যখন প্রশ্ন আমাদের করা হয়, ধরো তোমাকে বলা হলো যে তোমার পছন্দের আহ ঋতু কোনটা, তো তুমি বললে আমার পছন্দ হচ্ছে শীতকাল। তো তোমাকে যেহেতু জাস্ট এই প্রশ্ন করা হয়েছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন, অ্যান্ড ইউ অ্যান্সার উইন্টার, তো এটা বললেই তো হয়ে গেল। কিন্তু আসলে এটা বললে কি হলো, এটা বললে উত্তর হয়েছে ঠিক আছে, বাট এইটা ওই 2 নাম্বারের উত্তর হয়নি। এখানে তিনি 1 দিতে পারেন। তো সব সময় এই ট্যাকটিক্সটা অবলম্বন করতে হবে, যেই অ্যান্সারটা চাওয়া হয়েছে প্রথমে আমাদের ডিরেক্ট ওই অ্যান্সারটা দিয়ে দিব। তাহলে মাই ফেভারিট সিজন ইজ উইন্টার, দেওয়ার পরে আমরা সেটাকে আরেকটু কি করব, ওইটাকে আরেকটু এক্সপ্লেইন করব। এটাকে আমরা কারণ বলতে পারি যে কেন আমার উইন্টারটা পছন্দ, বা এটা সম্পর্কে কোনো একটা ফ্যাক্ট বলতে পারি। তো আমি ধরুন বলতে পারি যে মাই ফেভারিট সিজন ইজ উইন্টার বিকজ ইন উইন্টার উই গেট লট অফ ফ্রেশ ভেজিটেবলস। অ্যান্ড তখন কি হয়, যেমন আমাদের হচ্ছে অনেক বেশি, যেমন আমি বেশি পছন্দ করি কারণ এই সময় স্টাইলটা একটু বেশি করা যায়, তাই না? উই ক্যান স্টাইল উইথ এনিথিং। তো এইরকম ভাবে আমরা এটা বলার মানে হচ্ছে আমরা এটা বোঝানো যে প্রশ্নের উত্তরগুলো যখন আমরা লিখবো, আওয়ার অ্যান্সার শুড বি প্রিসাইজ। আর প্রিসাইজ বলতে শুধুমাত্র যা চাওয়া হয়েছে সেটাই না, ওর সাথে আমরা একটু অতিরিক্ত যুক্ত করার ট্রাই করব। তো এখানে আমাদের বেশ কিছু টাইপ আছে, যেমন ডেফিনেশন যেগুলো আসে,
যেমন এখান থেকে আসতে পারে, হোয়াট ইজ মেন্ট বাই আর্ট? আর্ট বলতে কি বোঝানো হয়? তো এটা ট্যাকটিক্সটা কি, আমাদের এই প্যাসেজের প্রথম লাইনেই কিন্তু সংজ্ঞাটা দেওয়া আছে, ওইটাকে আমরা প্যারাফ্রেজ করব। কেউ নর্মাল কেউ যদি হয়, সে কি করবে, আমাদের প্যাসেজে চলে যাবে। প্যাসেজে আমাদের একদম ফার্স্ট লাইনে যদি আমরা যাই, তাহলে ফার্স্ট লাইনে এখানে দেয়া আছে, আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস এন্ড। তো এটা সম্পূর্ণ যদি তুলে দিই, নাম্বার হবে কিনা? নাম্বার হবে, টিচার এক দিতে পারে। তারপর আমি বলছি না দিবে, যদি দেখে সরাসরি কপি করছে হয়তো নাও দিতে পারে, ঠিক আছে। বাট ওইটাকেই আমরা যদি নিজের ভাষাতে একটু লিখি, যে আর্ট বলতে কি বোঝায়, আর্ট রিফার্স টু দ্য এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস। দেখো, প্রথম লাইনে কিন্তু আমরা উত্তরটা দিয়ে দিয়েছি, যে আর্ট বলতে বা শিল্প বলতে বোঝানো হয় দ্য এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন, মানুষের কল্পনার যে প্রকাশ, অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস, সৃজনশীল দক্ষতা। তো এইটার পরে বাকি যে অংশটা, ইট ইজ জেনারেলি ম্যানিফেস্টেড থ্রু আ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার। এগুলোকে আমি আমার বাড়ি থেকে আমদানি করলাম না, প্যাসেজের মধ্যেই আছে। বাট দ্য থিং ইজ, আমরা এখানে কিন্তু খুব সুন্দর করে প্যারাফ্রেজিং করে দিয়েছি। তো এই প্যারাফ্রেজিং জিনিসটা শিখতে পারলে অনেক কিছু এখানে কিন্তু সহজ হয়ে যায়। শুধু এটার জন্য না, এটা এইটাতে, তারপরে সামারি রেটিং এ তো সব থেকে বেশি প্রয়োজন প্যারাফ্রেজিং জিনিসটা, ঠিক আছে। তারপরে হোয়াট ইজ দ্য এইম অফ আর্ট? আর্টের এইম কি, লক্ষ্য কি? তো এখানে কিন্তু আমাদের দেয়া ছিল প্যাসেজের মধ্যে, ইভোক ফিলিংস অ্যান্ড সোশ্যাল কমেন্ট্রি, দুইটা আলাদা আলাদা, তাই না? যে সোশ্যাল কমেন্ট্রি করা এবং আমাদের যে অনুভূতি এটা জাগ্রত করা। তাহলে আমরা এখানে দুইটা যেহেতু আছে, আমরা প্রাইমারি সেকেন্ডারি করে ফেলতে পারি। তাহলে প্রাইমারি এইম হচ্ছে ইজ টু অ্যারাউজ অ্যাস্থেটিক ফিলিংস অ্যান্ড ইমোশনস কানেক্টেড উইথ বিউটি ইন হিউম্যান মাইন্ড। অ্যাডিশনালি, এই যে এই টাইপের কানেক্টর আমাদের ব্যবহার করতে হবে। অ্যাডিশনালি দেওয়া মানে হচ্ছে ওইখানে আমার শেষ হয়ে যায়নি, এছাড়াও ইট ক্যান অলসো সার্ভ এজ এ পাওয়ারফুল ফর্ম অফ সোশ্যাল কমেন্ট্রি, কনভে ফিলিংস অফ নেচারস গ্লোরি অর দ্য অ্যাঙ্গুইশ অফ ওয়ার। তো এইভাবে আমরা খুব সুন্দর করে কিন্তু এটাকে এক্সটেন্ড করতে পারি। আচ্ছা, এবার দ্য পারপাস অফ আর্ট ইজ ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ অফ আওয়ার সোলস। সো এটা আমরা বুঝতে পারছি, কমন পড়েছে পাবলো পিকাসোর কথা। তো এখানে বলছে যে হোয়াট ডাজ পাবলো পিকাসো ওয়ান্ট টু মিন বাই দ্য সেন্টেন্স। এই বাক্য দ্বারা পাবলো পিকাসো কি বোঝাতে চেয়েছে? তাহলে আমাদের এখানে যেটা ধরতে হবে, প্রথমে আমি কিন্তু এখানে নোট দিয়েছিলাম যে এই যে ডাস্ট অফ লাইফ, ডেইলি লাইফ, এটা কিন্তু রূপক অর্থ। তাহলে এই যে মেটাফোর, এই মেটাফোরটা আমরা সুন্দর করে কিন্তু এখানে কি করতে পারি, এক্সপ্লেইন করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে বাই দিস মেটাফোরিক্যাল স্টেটমেন্ট, যে এই রূপক যে স্টেটমেন্ট ওনার, হ্যাঁ, এই বক্তব্য, এটার মাধ্যমে পাবলো পিকাসো ইমপ্লাইজ দ্যাট, এই যে আমরা মিন, এই মিন শব্দটাকে আমরা ইয়ে করলাম, সিনোনিম নিয়ে চলে আসলাম, ইমপ্লাই, একই অর্থ। যে উনি বুঝাতে চেয়েছে হিউম্যান লাইফ ইজ অফেন ফিল্ড উইথ দ্য মোনোটনি, একঘেয়েমি, স্ট্রেস মানে দুশ্চিন্তা, চাপ, অ্যান্ড স্ট্রাগলস অফ ডেইলি রুটিনস। আমাদের দৈনন্দিন জীবনে যে দুশ্চিন্তা আছে, যে একঘেয়েমি আছে, ঠিক আছে, এইটা দ্বারা মানুষের জীবন পরিপূর্ণ, এটা উনি প্রথমে বুঝিয়েছে। তাহলে এটাকে উনি ডাস্ট হিসাবে বলছেন, মানে এটা হচ্ছে আমাদের ধুলোবালি। And art acts as a refreshing force that purifies and revitalizes our minds and souls, offering relief from the worldly exertion. তো বলছে যে প্রথমে উনি কি করলো, প্রবলেমটাকে এস্টাবলিশ করলো, যে প্রবলেম হচ্ছে এইটা, এবারে প্রবলেমের সলিউশন দিচ্ছে, যে এই যে শিল্পকর্ম আছে, যে আর্ট আছে, এইটা একটা রিফ্রেশিং ফোর্স হিসেবে কাজ করে, যেটা আমাদের আহ মস্তিষ্ক, আমাদের আত্মা, এটাকে পিউরিফাই করে, এটাকে সতেজ করে। এবার একটা কম্পারেটিভ প্রশ্ন, যে হাউ ডিড মডার্ন আর্ট ওভারটেক ফোক আর্ট? বলছে যে আধুনিক যে আর্ট, শিল্প, সেটা ফোক আর্টকে ওভারটেক করলো কিভাবে, লোক শিল্প তার উপরে মানে উঠলো কিভাবে? তাহলে এটা কিন্তু আমাদের এই যে প্যাসেজের শেষ অংশে আমরা যখন আধুনিক শিল্পের উত্থানটা পড়লাম, সেটা আর তার আগে ট্রেডিশনাল আর্টের কথা কিন্তু লেখা ছিল, সেখানে বলা ছিল যে রিজেক্টস, হ্যাঁ, এটা রিজেক্ট করছে। তাহলে ওইখান থেকে আমাদের এটা নিতে হবে, যে এটা ওভারটেক করছে বাই, মাধ্যমে, কিসের মাধ্যমে, রিজেক্টিং ট্রেডিশনাল ফর্মস অফ এমব্রেসিং নিউ স্টাইল, এই যে টেকনিক, নিউ কালার, নিউ ম্যাটেরিয়াল, ঠিক আছে, ইনফ্লুয়েন্স হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দ্বারা। ইট বিগ্যান টু রিফ্লেক্ট দ্য স্পিরিট অফ কন্টেম্পোরারি টাইমস, মানে ওই সময়ের মানুষের মধ্যেকার যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, স্পৃহা, সেইটা দ্বারা। তাহলে এইভাবে আমরা যদি খুব সহজে করে দিই, আমাদের যে অ্যানালিটিক্যাল প্রশ্ন, সেগুলো কিন্তু খুব ভালো নাম্বার আসবে। তবে আরেকটা প্রশ্ন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন? শিল্প বিপ্লব বলতে তুমি কি বুঝো? হাউ ডিড ইট ইম্প্যাক্ট হিউম্যান লাইফ? এই যে এটা কিন্তু প্যাসেজের মধ্যে ডিরেক্টলি দেয়া নেই, শিল্প বিপ্লব বলতে কি বুঝি।
তো এটা আমাদেরকে একটু এক্সপ্যান্ড করতে হবে থটটাকে, কারণ এটা দুইটা পার্টের প্রশ্ন। ঠিক আছে, তাহলে প্রথমে, দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ওয়াজ এ পিরিয়ড অফ র্যাপিড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড ট্রানজিশন টু আ নিউ ম্যানুফ্যাকচারিং প্রসেস ইন ওয়েস্টার্ন ইউরোপ ডিউরিং দ্য মিড 19th সেঞ্চুরি। তাহলে এখানে আমাদের দুইটা তথ্য, একটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ, একটা হচ্ছে মিড 19th সেঞ্চুরি, এটা প্যাসেজের মধ্যেই আছে। এখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে আমরা যে জিনিসটা বুঝেছি, মানে আমরা যেটা বুঝি আর কি, যে একটা ট্রানজিশন পিরিয়ড টু নিউ ম্যানুফ্যাকচারিং প্রসেস। এর আগে মানুষ সবকিছু হাতে করতো, ম্যানুয়াল লেবার ছিল, সেখান থেকে ট্রানজিশন হয়ে একটা নিউ ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে। এটা হচ্ছে জাস্ট একটা ইন্ডাস্ট্রির জন্য না, হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু একটা পিরিয়ড অফ র্যাপিড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। এখন ইট সিগনিফিকেন্টলি ইম্প্যাক্টেড হিউম্যান লাইফ, মানুষের জীবনকে কিন্তু গভীরভাবে এটা প্রভাবিত করছে বাই ব্রিঙ্গিং প্রোফাউন্ড চেঞ্জেস ইন টেকনোলজি। তাহলে প্রোফাউন্ড মানে এর আগে আমরা পড়েছি গভীর, তাহলে গভীর কিছু পরিবর্তন নিয়ে এসেছে ইন টেকনোলজি, মানে প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, উৎপাদন, কমিউনিকেশন, যোগাযোগ, এটা কিন্তু আমাদের প্যাসেজে আছে। হুইচ অলসো পেভ দ্য ওয়ে ফর মডার্ন আর্টিস্টিক এক্সপ্রেশন, যেটা এই যে আমাদের আধুনিক আর্টিস্টিক এক্সপ্রেশন, এইটার পথকে আরো কি করছে, পেভ দ্য ওয়ে, তার মানে এই পথটা গড়ে দিয়ে গেছে। নাও ফ্লো চার্ট, ফ্লো চার্টে আমরা তো অবশ্যই নিয়মগুলো অলরেডি জানি। ফুল সেন্টেন্স লেখা যাবে না, ওর মধ্যে কোনো পাংচুয়েশন মার্ক দেওয়া যাবে না, আমাদের ভার্টিক্যাল আর হরিজন্টাল যে কোনো ভাবে বক্স করতে হবে, কিন্তু সেটা শুড বি মানে স্কোয়ার টাইপের বক্স গুলো হবে। ফার্স্ট যেটা দেওয়া থাকবে ওইটা প্যাটার্নটা ফলো করতে হবে, আর অ্যারো গুলা দিতে হবে মাঝখানে। এই তো, আর দেখতে হবে আমাদের মানে প্রশ্নতে লেখা আছে কি। ফ্লো চার্ট মানেই যে শুধু প্যাসেজের মধ্যে থেকে দিয়ে দিলাম তা না, ওইখানে স্পেসিফিক একটা জিনিসের উপরে ফ্লো চার্টটা বলা হয়। যেমন এখানে বললো যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আর্ট, মানে শিল্পের যে বৈশিষ্ট্য এইগুলা দেখিয়ে একটা ফ্লো চার্ট তৈরি করতে। তো নাম্বার ওয়ান বক্সে দেওয়া আছে অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস। তাহলে এইটা আমরা বুঝতে পারছি যে একটা ফ্রেজ। তা আমরা এখন এরকম একটা নাউন ফ্রেজ করতে পারি, আবার আমরা চাইলে এরকম জিরান দিয়ে শুরু করতে পারি। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি দিয়েও শুরু করতে পারে, ওইটাও কিন্তু নাউন ফ্রেজ হিসেবে কাজ করে। অনেকে মনে করে যে একদম ওইটা দিছে এরকম ভাবে এম দিয়ে শুরু করতে হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজের কাজ কি, নাউন ফ্রেজের কাজ হচ্ছে নাউনের যা যা কাজ, সে হচ্ছে সাবজেক্ট হিসেবে বসতে পারে। তো অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস, এটাও যেমন সাবজেক্ট হতে পারে, আবার ইভোকিং ফিলিংস অ্যান্ড ইমোশন, বিং কনসার্ন উইথ বিউটি, অ্যাক্টিং অ্যাজ এ ফর্ম অফ সোশ্যাল কমেন্ট্রি, গ্লোরিফাইং নেচার অ্যান্ড কনভেইং হিউম্যান সেন্স, ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ অফ আওয়ার সোলস। তাহলে এগুলা কিন্তু সবই আমাদের আর্টের বৈশিষ্ট্য। সামারির ক্ষেত্রে যদি বলি, সামারি আমরা বলেছিলাম যে এটা, যে প্যাসেজটা দেওয়া আছে তার ওয়ান থার্ড হবে, তিন ভাগের এক ভাগ। যদি সেন্টেন্সের কথা বলি তাহলে 5 থেকে 6টা সেন্টেন্সের বেশি লেখা যাবে না, এটা হচ্ছে ম্যাক্স। সব থেকে ভালো হয় যদি 4 থেকে 5টা লেখা যায়, লাইন না কিন্তু সেন্টেন্স। আর প্যাসেজে থাকা কোনো উদাহরণ, যেমন পাবলো পিকাসোর যে কোটেশনটা দেওয়া আছে, তারপরে যে বিভিন্ন ইয়ের, যেমন পটারি, হ্যাঁ, আর্থেনওয়্যার, এগুলো আলপনা, এই টাইপের কোনো কিছু সামারিতে লেখা যাবে না। আমরা জানি যে নো এক্সাম্পল। স্ট্রাকচারটা কেমন হবে, প্রথম সেন্টেন্সটা হবে প্যাসেজটা পুরো কি নিয়ে, তাহলে আমরা বলবো যে দা প্যাসেজ ডিলস উইথ, ঠিক আছে, এরকম ভাবে আমাদের দিতে হয়। তারপরে ডিলস উইথ কি, আমরা বলতে পারি যে আর্ট, তো তার মধ্যে আবার হচ্ছে মডার্ন আর্ট, ফোক আর্ট, এগুলার ডিস্টিংশন আছে। তারপরে পরের যে 2-3টা সেন্টেন্স সেটা হবে হলো প্রধান প্রধান যে তথ্যগুলা। আর লাস্টের সেন্টেন্সটা আমরা জানি সবসময় ফলাফল বা উপসংহার দিয়ে শেষ করতে হয়। যেমন আমরা এটার উপরে যদি সামারিটা দেখি, দ্য প্যাসেজ প্রাইমারিলি এক্সপ্লোরস, তো এই যে দ্য প্যাসেজ ডিলস উইথ, প্রাইমারিলি এক্সপ্লোরস, হাইলাইটস, আমরা এক একবার এক একটা ব্যবহার করতে পারি, মানে টু ব্রিং ভ্যারিয়েশন। তো কি এক্সপ্লোর করছে, দ্য এসেন্স অ্যান্ড এভলিউশন অফ আর্ট। তাহলে শিল্পের যে এভলিউশন অ্যান্ড এসেন্স, এইটা নিয়ে অ্যাজ আ মিডিয়াম অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস। এরপরে আমরা কি করব, আমরা একে একে এগুলার, যেমন পারপাস কি আর্টের, ঠিক আছে, তারপরে আহ আমাদের বাসাবাড়িতে অনেক দিন ধরে যে ট্রেডিশনাল ফর্মস গুলা, মানে ফোক আর্ট, এটাকে হচ্ছে প্র্যাকটিস করা হচ্ছে। হাউএভার, হাউএভার মানে হচ্ছে কি, হাউএভার মানে কন্ট্রাস্ট প্রকাশ করা। তাহলে ট্রেডিশনাল ফর্মস থেকে হাউএভার দিলে এখন মডার্ন আর্ট নিয়ে কথা হবে। তাহলে লাস্টের দিকে আমরা যে লাস্টের লাইনটা যদি লক্ষ্য করি, আলটিমেটলি, তাহলে এই টাইপের, ইন সামারি, আলটিমেটলি, এট লাস্ট, এগুলো দেওয়া মানে বুঝতে হচ্ছে যে ইট কামস টু অ্যান এন্ড। তাহলে আলটিমেটলি মডার্ন আর্ট মুভড অ্যাওয়ে ফ্রম ট্রেডিশনাল ফর্মস টু রিফ্লেক্ট দ্য প্রোফাউন্ড চেঞ্জেস ইন হিউম্যান থট অ্যান্ড কন্টেম্পোরারি লাইফ। একটা শেষে কিন্তু উপসংহারে আমরা হচ্ছে কনক্লুসিভ একটা রিমার্ক দিচ্ছে যে মডার্ন যে আর্ট, আধুনিক যে শিল্প, সেটা ট্রেডিশনাল ফর্মস থেকে কি করছে, সরে এসেছে,
কেন? টু রিফ্লেক্ট প্রোফাউন্ড চেঞ্জ, মানুষের যে থট প্রসেস, তাদের চিন্তা ভাবনা, তার যে জীবন, সেখানে যে চেঞ্জটা এসেছে, গভীর যে চেঞ্জ, সেইটাকে রিফ্লেক্ট করার জন্য, তুলে ধরার জন্য, সেটা কি করছে আমাদের যেই ট্রেডিশনাল আর্ট ফর্ম, সেইখান থেকে ইট মুভড অ্যাওয়ে। তো এইভাবে আমরা কিন্তু খুব সুন্দর করে সামারিটা লিখে দিতে পারি। আমাদের ফ্লো চার্টের জায়গাতে আরো একটা থাকে, আমাদের বোনাস হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। এটা যদিও বোর্ডে খুবই কম আসতে দেখেছি, তারপরে এটা যদি আসে তাহলে তো খুব একটা সমস্যা হওয়ার কথা না, কারণ এইটা কিন্তু ডিরেক্টলি আমাদের প্যাসেজ থেকে দিয়ে দেওয়া যায়। তো এখানে মোটামুটি 4টা কলাম থাকে। প্রথমে তো এই যে লেখা আছে অ্যাক্টিভিটি বা ইভেন্ট, তাহলে এখানে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে আমরা বুঝবো সেখানে অ্যাক্টিভিটি বা ইভেন্ট কাকে নিয়ে বা কি নিয়ে কথা বলা হচ্ছে। এরপরে হু বা হোয়াট, তাহলে এখানে যদি কোনো মানুষের কথা বলা হয় বা কোনো জিনিসের কথা বলা হয় সেটা এখানে বলবে। হাউ, হোয়েন, হোয়ার, তাহলে এটা কিভাবে হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে, সেই জিনিসটা এখানে বসবে। অ্যান্ড রেজাল্ট অ্যান্ড ইফেক্ট, মানে এটা ফলাফলে কি ঘটেছে সেটা এখানে বসবে। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজে ইনফরমেশন ট্রান্সফারটা করতে পারি। ঠিক আছে, যেমন এটা এখানে বলা হয়েছে যে ইন দ্য মিডল অফ 19th century, 19 শতকের মাঝামাঝি। তাহলে 19 শতকের মাঝামাঝি কি হয়েছে? মডার্ন আর্ট রিজেক্টেড ট্রেডিশনাল আর্ট ফর্মস। এখন হু বা হোয়াট দিতে হবে। হু বা হোয়াটে আমরা কি দিতে পারি? হু বা হোয়াটে ওই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তাই না? রিজেক্ট করছে বাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য মিডল অফ 19th century, তাহলে এটা ওই প্যাসেজের মধ্যে গেলেই কিন্তু বোঝা যায়। And with that, our class is ended.